প্রেমিক প্রেমিকা মিলে একের পর এক চুরি। শেষমেশ বারাসাতে বাইক চুরি করে পুলিশের জালে। তদন্তকারীদের দাবি দেখনদারি লাইফস্টাইল বজায় রাখতে দুজনে মিলে চুরি করতেন। এ যেন রিলের বান্টি বাবলি রিয়েলে। बंटी और बबली एकेबारे चुटीते लुटी। छोटे मोटे शहरों में बड़े हुए जिनसे उनको नफरत थी, और बड़े बड़े शहरों में आकर वो काम करने लगे जिनसे मुझे नफरत थी। गरीबी नहीं, मजबूरी नहीं, तकलीफ नहीं, सिर्फ मजे। मजे के लिए अपराध करने वाले मैंने पहली बार सुना। बंटी और बबली, बंटी और बबली। রিলের বান্টি বাবলি যেন রিয়েলে। বান্টি শিবনাথ দাস, বাবলি মোনালিসা অধিকারী। উত্তর 24 পরগনার বারাসাতে বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। মোনালিসা এমনি এখন লেখাপড়া করতে বাইরে গেছে কলকাতাতে, তো এমনি খুব মেধাবী। শুনেছেন মোনালিসা কি হয়েছে? এইটুকু শুনেছি যে কোনো গাড়ি নাকি নিয়ে চালাচ্ছিল, পুলিশে নাকি ধরেছে। এরকম কেস ও করতেও পারে না, মানে নিশ্চয়ই কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করেছে। এটা একের পর এক চুরি, সহজে রোজগার, কিং সাইজ লাইফস্টাইল। বাঁকুড়ার কোতলপুরের মেয়ে মোনালিসা অধিকারী বছর 5 আগে বাঁকুড়া থেকে কলকাতা আসেন পড়াশোনার জন্য। চুরিতেও হাত পাকান। সঙ্গী হিসেবে পেয়ে যান MBA পাস করা বয়ফ্রেন্ড নদিয়ার শিবনাথ দাসকে। বারাসাতের ব্যারাকপুর রোডের এই আবাসনে গত বছর থেকে লিভ ইনে থাকেন। পুলিশ জানতে পেরেছে ল্যাব টেকনিশিয়ানের কোর্স করছেন মোনালিসা। MBA পাস করে বেঙ্গালুরুতে চাকরি করতেন শিবনাথ। সেই চাকরি ছেড়ে দুজনে মিলে এই আবাসনে একটি কোম্পানি খোলেন। বছর খানেক আগে সেটি বন্ধ হয়ে যায়। পকেটে টান পড়ে, কিন্তু লাইফস্টাইল তো ধরে রাখতে হবে। তাই মোনালিসা বের করেন সহজে রোজগারের সহজ উপায়, অর্থাৎ চুরি। বছর খানেক ধরে দুজনে মিলে একের পর এক চুরি করেন। দুজন মিলে আমার সঙ্গে এগ্রিমেন্ট করেই কিন্তু ওরা রেন্টটা নিয়েছিল, এবং লাস্ট মান্থের আগেও কিন্তু ওরা রেন্ট দিয়েছে। ও সম্ভবত ল্যাব টেকনিশিয়ান বা এই ধরনের কিছু একটা পড়াশোনা করছিল। আমার এইটুকু ধারণা ছিল যে তারা বিলং ফ্রম নিডি ফ্যামিলি। আমি এই ঘটনাটা শোনার পরে সত্যিই শক। 12 সেপ্টেম্বর বারাসাতের যে আবাসনে থাকতেন সেই আবাসনের নিচ থেকেই এই বাইকটি চুরি করেন মোনালিসা এবং শিবনাথ। বাইকের লক ভাঙার জন্য একজন মেকানিককে ডেকে আনেন। মেকানিককে বলেন চাবি হারিয়ে গিয়েছে বলে লক খুলতে পারছেন না। মেকানিক লক খুলে দেন। এরপরেই শিবনাথ মোনালিসা বাইক নিয়ে চম্পট দেন। প্রেমিক প্রেমিকা দুজনেরই মুখে কাপড় বাঁধা ছিল। 4 লাখে এই বাইক বিক্রির ছক ছিল দুজনের, কিন্তু তা আর হয়নি। বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায়। আবাসনের সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুজনকে চিনে ফেলেন নিরাপত্তারক্ষী। শনিবার বারাসাতের নবপল্লী এলাকার আরেকটি আবাসন থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। ধূপগুড়িতে স্পেশাল 6 সরকারি পরিচয়ে গাড়ি আটক, হেনস্থা। সুপারি বোঝায় পিকআপ ভ্যান আটক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে করে এসে গাড়ি আটক সরকারি আধিকারিক পরিচয় দিয়ে। গাড়ি আটকায় 6 জন। সিমেন্টের গোডাউনে ঢোকানো হয়। গাড়ির চালককে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা ঘিরে ধরতেই চম্পট। সাংবাদিক দেখেই দিশেহারা 6 ভুয়ো আধিকারিক। কেউ পালালে কেউ চলন্ত বাসে, কাউকে আবার আপনি কোথা থেকে আসছেন বলবেন? স্থানীয়দের তারাই বাড়িয়ে পালায় সেই গাড়িও। মোটা অঙ্কের টাকা আদায়ের ফন্দি না অন্য কোনো রহস্য। আপনি কি টাকা পয়সা পাচ্ছিলেন ওদের কাছ থেকে? তাহলে সুপারি গাড়িটা আমাকে দেখলে রিপোর্টারকে দেখে ছেড়ে দিলেন কেন? আপনারা কি টাকা ডিল করছিলেন ওখানে? বন্ধ করে কি করছিলেন সুপারি গাড়ি আটক করে রাস্তার মধ্যে? আরে আপনি কোথা থেকে আসছেন? আরে দাদা আপনি কোথা থেকে আসছেন বলবেন? কি চাংরাবান্ধা এক্সপ্রেস থেকে আসছেন না কোথায়? হয় লাল গাড়িটা পাশাপাশি দাঁড়াচ্ছে, হয় লাল গাড়িটা। আপনি কি টাকা পয়সা পাচ্ছিলেন ওদের কাছ থেকে? তাহলে সুপারি গাড়িটা আমাকে দেখলে রিপোর্টারকে দেখে ছেড়ে দিলেন কেন? আপনারা কি টাকা ডিল করছিলেন ওখানে? বন্ধ করে কি করছিলেন সুপারি গাড়ি আটক করে রাস্তার মধ্যে? এবার সাইডে কথাবার্তা বলার সাথে সাথে আমরা 2-4 জন গেলাম। গিয়ে অফিসারগুলো না কি ওটা আমরা বলতে পারছি না, ওটা কে ছিল না ছিল সেটাও আমরা বলতে পারবো। লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করতে লোকগুলো পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে সুপারি গাড়িও পালিয়ে যায়। এবার
সুপারি গাড়ি পালিয়ে যাওয়ার পরে সাংবাদিক আছে, সাংবাদিককে দেখে অফিসার না কে তাও আমরা বলতে পারি না, কিন্তু ওরা সবাই পালিয়ে যায়। কেউ টোটোতে করে যায়, কেউ হেঁটে যায়, কেউ বুলোরোতে করে। জিজ্ঞাসা করছিলাম কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেয়নি। ফের কলকাতায় শুট আউট। চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা। হেলমেট রেনকোট পরে হামলা 4 দুষ্কৃতীর। এটা হচ্ছে জয়কামদারের জিম। জয়কামদার এখানে জিমে আসে, 2জন বাইক নিয়ে এসেছিল, 4টে ছেলে। 2জন বাইকে বসছিল, 2জন গিয়ে ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কারোকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে। উপরে উঠে গেল, 2 রাউন্ড গুলি চালিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে যায় আওয়াজ পায়, তখন লোকে দেখেছে, চিনতে পেরেছে কি বলা যাবে না, কারণ হেলমেট পরেছিল আর রেনকোট পরেছিল। গুলি সব ভেতরে গুলি, এখনো গুলির দানা পড়েছে ভেতরে। যেটা অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে 2টি লোক এসেছিলেন, তারা মানে আর কি করেছিল। একজনের নামে জিজ্ঞাসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে। আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পারপাস কেন 2টো পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, তিনি ছিলেন। জিমের ভেতরে আমরা কোনো সিসিটিভি পাইনি। তারা রেনকোট টাইপের, যত সময় উইন্ড চিটার কিছু করেছিল। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায়। 11:30 থেকে 11:15 নাগাদ চারু মার্কেটের এই জিমের ভেতরে মালিকের খোঁজে দুষ্কৃতীর তাণ্ডব এবং মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়। ইতিমধ্যে জানা যাচ্ছে জিমের ভেতরে কোনো রকমভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে খুঁজে পাননি তারা। কলকাতা পুলিশের এআরএস এবং ডিসি সাউথ নিজে ঘটনাস্থলে আসে এবং জানা যাচ্ছে যে 4 জন মোট মোটর বাইকে করে আসে, 2 জন উইন্ড চিটার এবং হেলমেট পরে সোজা এই জিমের ভেতরে ঢুকে যান এবং গিয়ে জয় কামদার বলে যিনি মালিক তার খোঁজ করে এবং 2 রাউন্ড গুলি চালানো হয়। ইতিমধ্যে 2 রাউন্ড গুলির খোল ভেতর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অত্যন্ত জনবহুল এলাকা এবং 11 থেকে 12টা নাগাদ এখানে এই গুলি চলায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই। গোটা বিষয়টি ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা গুলি চালালো বা কেনই গুলি চালানো হলো। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন এবং যেখানে এই ঘটনা ঘটেছে একদম মেন রোড থেকে 10 মিটারেরও দূরত্ব হবে না। হঠাৎই 4 জন দুষ্কৃতী ঠিক এখানে আসে বাইকে করে, 2 জনের মধ্যে উইন্ড চিটার এবং হেলমেট পরে সোজা ঢুকে যায় এই জিমের এন্ট্রেন্সে এবং ওপরে উঠেই জয় কামদারের খোঁজ করে এবং 2 রাউন্ড গুলি চালায়, তারপরে এখানে চম্পট দেয়। গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে কারা এই ঘটনার পেছনে যুক্ত রয়েছে। আশেপাশে এলাকার যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে এবং খুব দ্রুতই তাদের যে খোঁজ, সেই খোঁজ কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে কলকাতা পুলিশ। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। বেহালার দিকে নজর রাখি। বেহালার শখের বাজারে প্রমোটারের দাদাগিরি। রাতে বাইক নিয়ে আছাড় প্রমোটারের, রাগে উল্টো দিক থেকে আসা সাইকেল আরোহীকে মার। মদ্যপ অবস্থায় হামলা, রাস্তায় ফেলে মার। প্রমোটারের মারে মাথা ফাটলো ডেলিভারি বয়। সরব ডেলিভারি হাবের বাকি কর্মীরা। গতকাল ঠিক রাত 10:30 থেকে 11:15টার মধ্যে একটা ডেলিভারি পার্টনারকে, ও সাইকেল নিয়ে আসছিল, 2টো লোক মদ খেয়ে এখান থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন। ওনারা এই এলাকারই লোক। ওনারা নিজে দিয়ে পড়ে যায়, ওরা ছেলেটাকে মারধর করতে শুরু করে। এতটাই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায়, প্লাস রাস্তাতেও রক্ত ছড়াছড়ি হয়ে যায়। যে মেরেছে সে প্রমোটিং করে। আমরা থানায় অভিযোগ করেছি, কালকে রাতেই করে এসেছি। মুখ শিক্ষকের, মন অপরাধীর। অভিযোগ, ছাত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের পর ঠান্ডা মাথায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছে শিক্ষক মনোজ পাল। আইনজীবীর সামনে ফেঁদেছিল মিথ্যে গল্প, তাতে অবশ্য রক্ষা হয়নি। গ্রেফতারের পরই মিথ্যে ফাঁস। শিক্ষকের হয়ে মামলা লড়তে নারাজ আইনজীবী। শিক্ষক জীবনে আলো দেখান। রামপুরহাটে সেই শিক্ষকই ছাত্রীর জীবনটা শেষ করে দিল। তার হাতেই ছাত্রীর মর্মান্তিক পরিণতি। বীরভূমের রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীকে শারীরিক নির্যাতন এবং খুন। অভিযোগ, এরপর দাগী অপরাধীর মতো ঠান্ডা মাথায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে শিক্ষক মনোজ কুমার পাল।
আইনজীবীর সামনে ফাঁদে মিথ্যে গল্প। সিউড়ি আদালতের আইনজীবী অনিন্দ সিংহের দাবি, 7ই সেপ্টেম্বর তাঁর সঙ্গে দেখা করে মনোজ কুমার পাল। দাবি করে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছাত্রীকে তিনি বকাঝকা করেন। রামপুরহাটের বীরচন্দ্রপুর মন্দিরে নিয়ে যায়, মন্দির থেকে ফেরার সময় জামা কিনে দেয়, রাতে নিজের ভাড়া বাড়িতে ছাত্রীকে রাখে। সেই সময় নাকি পরিচারিকাকে ফোন করে মনোজ পাল, তার কাছে ছাত্রীকে রাখতে চায়। পরদিন মেয়ের খোঁজ করতে শিক্ষকের বাড়িতে যায় ছাত্রীর বাবা। সেই সময় বাড়ির মধ্যে ছাত্রীকে লুকিয়ে রাখে বলে দাবি শিক্ষকের। তারপর গ্রামের কাছে ছেড়ে আসে। দাগী অপরাধীরা যেমন ঠান্ডা মাথায় অপরাধ করে, নিজেদের বাঁচানোর চেষ্টা করে, এই শিক্ষকও সেটাই করেছে। ঠান্ডা মাথায় আষাঢ়ে গল্প বলেছিল আইনজীবীকে। তারপর আইনজীবীর কাছে বারবার জানতে চেয়েছিল কোনো কারণে ছাত্রীর দেহ উদ্ধার হলে তার বাঁচার রাস্তা কি। এতেই খটকা লাগে আইনজীবীর। পরামর্শ চেয়েছিলেন এই মর্মে যে ওই ছাত্রীটি মিসিং আছে, যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায়, বা যদি কোনো কারণে তার পচা গলা দেহ উদ্ধার হয়, বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে, তা কি হতে পারে, এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল। এবং উনি চেয়েছিলেন যে যাতে এইটার সমস্যা সমাধান থেকে উনি মানে এই কেসের মধ্যে অ্যান্টিসিপিটরি বেল উনি নিতে পারেন। এত গল্প ফেঁদেও শেষমেশ লাভ হয়নি, পুলিশ তাকে গ্রেফতার করে। এরপরেই মামলা ছাড়ার সিদ্ধান্ত নেন আইনজীবী অনিন্দ সিংহ। কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে মাস্টারমশাই এই ঘটনার অভিযুক্ত এবং সোল অ্যাকিউজড, অন্য কোনো আসামি নেই এই ঘটনায়। সেহেতু আমি এই মামলাটা যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনের বাইরে একজন হিউম্যান বিং, আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি মামলা করব। শিক্ষক মনোজ পালের আরও কীর্তি। অভিযোগ, তার সঙ্গে বাড়ির পরিচারিকার সম্পর্ক তৈরি করে। বিষয়টি জানতে পারেন পরিচারিকার স্বামী, মাস 6 আগে কাজ থেকে ছাড়িয়ে দেন। অভিযোগ, এরপরই নাকি পরিচারিকার স্বামীকে খুন করার হুমকি দেয় শিক্ষক মনোজ পাল। মাস্টার আমাকে মেরে পুঁতে বলেছিল, স্ত্রীকে ছাড়ার জন্য ছিল সম্পর্ক ছিল, কি বোঝা পুলিশকে ভয় করি না, আমাকে এর ধমকি দিয়েছিল আমাকে। সবার মুখে শুনেছি চরিত্রটা খুব খারাপ, কারণ মেয়েদেরকে ভয় দেখাতো যে তুমি এই কাজ করেছো, তোমাকে টিসি দেওয়া হবে, হ্যান ত্যান করাবো, পরীক্ষা নেওয়া দেবো না, কিংবা কম দিয়ে দেবো, কিংবা ঘরে বলে দেবো। মেয়েগুলোকে বেশি ব্ল্যাকমেল করতো। মনোজ পালের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকে বেড়ো গ্রামে। বছর 5 আগে রঘুনাথপুরের সাঁওতালডির একটি স্কুলে পড়াতো। অভিযোগ, সেখানেও অনেক কিছু ঘটিয়েছে। অন্য একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রেম করে বিয়ে করে। অভিযোগ, বিয়ের পর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে মনোজ। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো, শেষমেশ ডিভোর্স। এইসবের পরে মনোজ পালকে পুরুলিয়া স্কুল ছাড়তে হয়। যোগ দেয় বীরভূমের রামপুরহাটের স্কুলে। সেই স্কুলেরই ছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগ। শেষমেশ গ্রেফতার। পুলিশ গ্রেফতার করলেও তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কারণ 28 আগস্ট থেকে নিখোঁজ ছিল স্কুল ছাত্রী। গ্রামবাসীদের দাবি, শুরুতেই পুলিশ তৎপর হলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। 1 সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ। 6 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। 6 দিন পর শিক্ষককে ছেড়েও দেয় পুলিশ। শুধু তাই নয়, শিক্ষককে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল পুলিশ, কারণ ছাত্রীর পরিবার এবং প্রতিবেশীরা বারবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। রামপুরহাটের যে বাড়িতে শিক্ষক ভাড়া থাকতো তার উপরেই বসানো রয়েছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার ফুটেজ কি তদন্তকারীরা খতিয়ে দেখেছিলেন? কেন অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেও ছেড়ে দিয়েছিল? আমি দিন নাই রাত নাই ঘুরে 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 আপনাদেরই কাজ, আপনারা করতে পারেন। তখন কি বললেন, অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি গেছে, আপনি বলেছিলেন। ক্লাস 7-এর ছাত্রীর দেহ উদ্ধারের পর এই শিক্ষককেই খুঁজে গ্রেফতার করে পুলিশ। ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। ঝাড়গ্রামে জমি জালিয়াতি, 125 জনের জমি হাতিয়ে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। নিউজ 18 বাংলার খবরের জেরে গ্রেফতার আরও এক। তবে জমি মালিকরা এখনো চিন্তায় রয়েছেন। তাদের প্রশ্ন, দখল হয়ে যাওয়া জমি তারা ফিরে পাবেন কবে এবং কিভাবে?
ঝাড়গ্রামের সাকরাইল, এখানকার বাঁকড়ায় বিঘার পর বিঘা জমি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। মালিকরা কিছু জানেনই না, অথচ তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, ভুয়ো কাগজপত্র তৈরি করে প্রায় 125 জনের জমি হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর বিক্রি করে দেওয়া হয়েছে 3টি বেসরকারি কোম্পানিকে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। গত বুধবার রাতে ঝাড়গ্রামের চিরাকুটি থেকে গ্রেপ্তার করা হয় সুকরঞ্জন মাহাতো নামে এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে জমি বিক্রি করেছেন। শনিবার রাতে পুলিশের জালে আরও একজন, নাম দেবাংশু পাহাড়ি, বাড়ি ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায়। অভিযোগ, জমির জাল নথি তৈরি করেছিলেন এই দেবাংশু। দুজনকে পুলিশ গ্রেপ্তার করলেও জমির মালিকরা চিন্তায়। তাদের প্রশ্ন, দখল হয়ে যাওয়া জমি তারা ফিরে পাবেন কবে, কিভাবে? কে কি করছে আমরা জানি না, কিন্তু আমাদের জমি চাই। প্রশাসনকে জানিয়েছি, মাত্র 2 জন অ্যারেস্ট হয়েছে, আর এখনো অবধি কিছু হয়নি। আমরা বেলারকে জানিয়েছি, আমরা ঝাড়গ্রাম রেজিস্ট্রি অফিসে জানিয়েছি, আমরা থানাতে জানিয়েছি। আমাদের প্রাইমারি স্কুলটা শুদ্ধ চলে গেছে। আমাদের ছেলেমেয়েরা পড়বে কোথায়? এই যে পুজোর মৌসুম, এখানে আমরা না খাটতে যেতে পারছি কোথাও, না কিছু করতে পারছি। আমাদের পুজোর সময় এখন বাড়িতে বসে থাকতে হচ্ছে আমাদের। এখন শোনা খবর যে 2 জন এইমাত্র অ্যারেস্ট হয়েছে। আমাদের অ্যারেস্ট নিয়ে তো আমাদের নাই, আমাদের মূল হচ্ছে আমাদের জমিটা যাতে ফেরত আসে। দুশ্চিন্তা বলতে রাতের ঘুম উড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। মানে কেউ ভাবতেও পারেনি যে কাগজপত্র সব নিজের নামে থাকাকালীন অন্য কেউ জমি বিক্রি করে দিচ্ছে, অথচ কেউ বুঝতেও পারছে না। ঝাড়গ্রামের সাকরাইলের বাঁকড়ায় বিঘার পর বিঘা জমি হাতানোর অভিযোগ। এও অভিযোগ, শুধু ব্যক্তি মালিকানার জমি নয়। জমি ফেরতের দাবিতে গত সোমবার জেলা ভূমি দপ্তর এবং জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখানো হয়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ। জমি দখল করে বিক্রির অভিযোগে ধরপাকড় শুরু করে পুলিশ। খবরের জেরে ফের গ্রেপ্তার। এখন কিন্তু আমরা ইনকোয়ারি করাচ্ছি পুরো ডিটেলসে। পুলিশ থেকেও স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, পুরোদমে ইনভেস্টিগেশন চলছে এবং আশা করি মূল অভিযুক্তদের খুব তাড়াতাড়ি আমরা ধরে নিতে পারব। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বিশ্বভারতী খেলার মাঠে অর্গানিক চাষ, বিশ্বভারতীর মাঠে চাষ বন্ধ খেলা। বিশ্বভারতীর একাধিক মাঠে চাষের প্রস্তুতি, বিভিন্ন মাঠে ট্রাক্টর নামিয়ে চষে ফেলা হয়েছে জমি। আরো ডিটেল জানাতে পারবে ইন্দ্রজিৎ, রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতীর যে 3টি মাঠ ছিল, সেই 3টি মাঠ যেখানে খেলতো, আশেপাশে যে সমস্ত বোলপুরে বেশ কিছু যুবক এবং আশেপাশে এলাকা থেকেও বেশ কিছু যুবক সেখানে খেলাধুলা করতো, সেই মাঠগুলিকে আজকে সকাল থেকে দেখা গেছে যে ট্রাক্টর নামে কার্যত চষে ফেলা হয়েছে। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যখন বিশ্বভারতী উপাচার্য তিনি যেটা জানিয়েছেন যে বিশ্বভারতীকে বারবার কিন্তু পার্লামেন্টে তাদের যে ফাঁকা জায়গা সেগুলিতে কি করছে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আর তার জন্যই বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু ওই মাঠগুলিকে তারা অর্গানিক চাষ করবে বলে কিন্তু ইতিমধ্যে চষে ফেলেছে। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ যেটা আরো দাবি করছে যে ওইগুলো কিন্তু খেলার মাঠ হিসেবে পরিচিত ছিল না, ওইগুলোকে ফাঁকা জায়গা হিসেবে পরিচিত ছিল। যদিও বেশ কিছু যুবক তারা খেলাধুলা করতো ওই মাঠগুলিতে, কিন্তু যেহেতু বিশ্বভারতীর এই মুহূর্তে তাদেরকে র্যাঙ্কিং বাড়াতে হবে বা বিশ্বভারতীর বিনায়ন করতে হবে, তার জন্যই কিন্তু তারা চাষের যে একটা পরিকল্পনা সেটা ভেবেছে এবং সেই জন্যই চাষ করাবে। যদিও যারা খেলাধুলা করতো তাদের যেটা দাবি যে কেন এতদিন পর হঠাৎ করে চাষের কথা ভাবলো বিশ্বভারতী কর্তৃপক্ষ, ও তারা প্রায় খেলবে, কারণ এমনিতেই বোলপুরে মাঠের সংখ্যা অত্যন্ত কম, আর সেখানে যদি 3টি বড় বড় মাঠ যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ খেলাধুলা বন্ধ করে চাষের কাজ করাতে চায়, সেক্ষেত্রে তারা খেলবে কোথায় সেটা নিয়েও কিন্তু যারা খেলাধুলা করে তারা কিছু প্রশ্ন তুলছে। বেশ, আমরা বিগত প্রায় 10 বছর 12 বছর 15 বছর ধরে এই মাঠে খেলাধুলা করছি। আমরা 12টা সাড়ে 12টার সময় খবর পেলাম যে এই মাঠটাকে যেমন করে চাষ করার আগে ট্র্যাক্টর দিয়ে একটা মাঠকে চষে দেওয়া হয়, সেইভাবে এই মাঠটাকে চষে দেওয়া হয়েছে, জাস্ট ফর আ সোল পারপাস যে এই মাঠে যেন কেউ খেলতে না পারে। ওনাদের এই মাঠটাকে ছেলেদের খেলার পরিবেশ নষ্ট করে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার যে চক্রান্ত, আমরা একে ধিক্কার জানাচ্ছি। পার্লামেন্টে কোশ্চেন উঠেছে, তো আমাদেরকে প্রিপারেশন নিয়েছে, আমরা প্ল্যানিং করেছি। মিনিস্ট্রি থেকেও আমাদের একটা ডাইরেক্টিভ এসছে যে আমাদেরকে রিসোর্স জেনারেশন করতে হবে। আমাদের কোনো জমি, কোনো প্লট খালি জায়গা ফেলে রাখা যাবে না, সেখানে আমাদের কোনো না কোনো কারণে আমাদের রিসোর্স জেনারেশন করতে হবে।
তো এই রিসোর্স জেনারেশনের জন্য আমরা পরিকল্পনা করেছি যে এই খালি জমি যেগুলো পড়ে আছে আমরা চাষ করার পরিকল্পনা নিয়েছি। চারদিকে পুজোর গন্ধ, আর এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় আশঙ্কার মেঘ, কারণ ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি। প্রতিদিন জল ছাড়ছে, আর তাতেই চিন্তা বাড়ছে, ডিভিসির ছাড়া জলে ফের এ রাজ্যে বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে না তো? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে বেশ কয়েকজনের মনে। এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। অতি বৃষ্টির কারণে ডিবিসির পক্ষ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে, ফলে বর্তমানে নদীতে জলের পরিমাণ অত্যন্ত বেশি। তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন তর্পণের জন্য নদীতে আসছে, তাদের কাছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা নদীতে বেশি দূরে কেউ নামবেন না। ঝাড়খণ্ডে বৃষ্টি, জল ছাড়ছে ডিবিসি। দুর্গাপুরে ফুলে ফেপে উঠেছে দামোদর, সতর্ক প্রশাসন। রবিবার মহালয়া, ভোর থেকে মাইকিং করে সতর্ক বার্তা। তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘিরে দেওয়া হয় বার্নপুরে দামোদরের পার। অত্যন্ত সতর্কতার সঙ্গে হলো তর্পণ। আজকের দিনে এতটা জল ছাড়া উচিত হয়নি, যদিও কারণ কর্তৃপক্ষ জানে যে আজকে তর্পণের দিন। ভয় তো লাগবেই, এত জল ছাড়ছে। ডিভিসি জল ছাড়া শুরু করেছে 17 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে। রবিবার অর্থাৎ মহালয়ার দিন ছেড়েছে 31,000 কিউসেক জল। পাঞ্চেত ড্যাম থেকে 16,500 কিউসেক, মাইথন থেকে 14,500 কিউসেক। পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস, এর উপর জল ছাড়ছে ডিভিসি। হুগলির খানাকুলে, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জল বাড়ছে, যা দেখে ফের প্লাবনের আশঙ্কায় খানাকুল। তো এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। দীপক শর্মা ও শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।